ঢাকা বাংলাদেশের রাজধানী। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরে প্রায় ১.৫ কোটি মানুষের বাস। এর প্রায় ১ ভাগ মানুষই বাস করে করাইল বস্তিতে। ঢাকার অভিজাত এলাকাটি কেন্দ্রস্থলে বনানী লেকের ধারে গড়ে উঠেছে এই বিশাল বসতি। রিক্সা বা গাড়ির চাইতে নৌকায় সহজে পৌঁছানো যায় করাইলে। কয়েলের মধ্যে দিয়ে যখন হেঁটে যায়, বাতাসকে বেশ ভারী মনে হয়, শরীরটা গুলিয়ে ওঠে, আর মন অজানা আশঙ্কায় সংকুচিত হয়ে যায়। ঘনবসতিপূর্ণ নোংরা অস্বাস্থ্যকর এই পরিবেশে এক ছোট প্রশান্তি বয়ে আনে ফুরকান, নাসিমা, তিথি ও তিশার বাসা। তারা এই বস্তিরই এক পরিবার। ২০০৭ সালের কথা। করাইলে বাসা খুঁজতে বের হয় হাসিবুল কবির। কবির পেশাগতভাবে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট ও শিক্ষক, কিন্তু কেউ তাকে বাসা ভাড়া দিতে চায় না। অতিরিক্ত জায়গা তো কারণ নেই। একদিন লেকের ধারে খুঁজে পায় ফুরকানের বাসা। গাছপালাহীন নোংরা ড্রেন, আবর্জনাপূর্ণ সে বাড়ি কি আজ চেনাই যায় না। কোনো রকম নির্দিষ্ট ডিজাইন ও পরিকল্পনা ছাড়াই শুরু হয় বাগান তৈরির কাজ। সৌন্দর্যের ব্যাপ্তি আরো প্রসারিত হয়ে তৈরি হয়েছে একটি মাচা, আশার মাচা। সারাদিনই মানুষের আনাগোনা এখানে। বিকাল হলেই বাচ্চাদের কলরবে মুখরিত হয়ে ওঠে মাচার চারিদিক। অনেক পরিবর্তন হয়েছে। যে এখানে আগে যখন ছিল তো এতটা গাছ ছিল না, আর এখানে সব ময়লা আবর্জনা ছিল, ওইটাকে আমরা অনেকটা পরিবর্তন করছি। আগে যা ছিল এখন যদি দেখি যে এটা কি অকল্পনীয় একটা জিনিস। আগে খেলাধুলা কোথায় করতে? আগে খেলাধুলা করার কোনো জায়গা ছিল না, জাস্ট এই বাসার সামনে এতটুকু এতটুকু একটা জায়গা ছিল, এখানে বাচ্চারা আসলে খেলার কোনো ছিল না। তারপর যখন বড় মাচাটা হলো তখন দেখতেছি যে আশেপাশে যত বাচ্চারা আছে সবাই মাচা আসতেছে আর এখানে খেলা হচ্ছে। এখানে বিশাল পরিবর্তন, মানে এর থেকে তো আমার অনেক কিছু জানা আছে, মানে শিখার আছে। এখানে আমার বাচ্চাগুলো একটু পরিবেশ শিখছে, পরিবেশটা শিখেছে। আমি যা অর্থ ব্যয় করি আজকে আমি বাচ্চাদেরকে শিখাতে পারতাম না। সৌন্দর্যের মধ্যে বাস করার অভ্যাস এখন অন্যান্য ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এখানে ময়লা আবর্জনাটা এখনো আছে, যেমন এই যে আমরা এই জায়গাটা এখনো ময়লা ফেলানোটা বন্ধ করতে পারতেছি না। প্রতিদিনই এদের বলা হয়, এরা বলে যে আমরা অন্যদিকে ময়লা ফেলবো, কিন্তু দেখা গেছে যে এখানে সব ময়লা ফেলে। আপনারা কোথায় ফেলেন ময়লা? তরি তরকারি যত আছে আবার সব এই যে ইসে ফেলে ড্রামে সার করার জন্য, এগুলি আবার গাছের গোড়ায় দিয়ে দিই। আমাদের আর বাহিরে সার আনতে হয় না, একেবারে মাটির মতো হয়ে যেত এই সার। শুধু মাছের ময়লাটা আমরা দূরে ফেলাই দিই, তাও এই বাড়ির আশেপাশে না। প্লাস্টিকের জিনিসগুলো কি ওগুলি পুরাই ফেলাই। বাথরুমের যে লাইনটা ওইটা তো ওখানে পানিতেই পড়ছে, তাই না? আমাদেরটা বাথরুমে পানিতে পড়ছে না, আমাদেরটা ঠিক আছে। মাটির নিচে। হ্যাঁ, বাকিরা কি করছে? বাকিরা সব বাথরুম করে পাইপ দিয়ে দিছে, সব জিলিক। ওরা কয় বস্তির জায়গা আজকে আছে কালকে নাই, আমরা অত টাকা খরচ করতে পারবো না। কবিরের সহায়তায় তিথি ঘরের পাশেই গড়ে তুলেছে ছোট্ট একটা লাইব্রেরি। এখন যখন দেখি এত মানুষ আসতেছে, যে আমার যে গল্পের বইগুলো ছিল ওগুলো দিয়ে দেখি আরো বইয়ের প্রয়োজন আছে, তখন মামাকে বললাম যে মামা যদি আমরা একটা লাইব্রেরি করি তাহলে দেখবো আরো বেশি ভালো হচ্ছে। অনেক ছেলে মানুষ হ্যাঁ, যে ওরা বাসায় নিয়ে বই পড়তে, কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ বাসায় নিয়ে যদি সারাক্ষণ গল্পের বই পড়ে তাহলে পড়ার ক্ষতি হবে, সেজন্য বাসায় বই দেওয়া হয় না। ফুরকানের প্রতিবেশীরা এখন চেষ্টা করে তাদের বাসায় খোলামেলা জায়গা রাখতে, গাছপালা লাগাতে। পালাইছি পালাই করতে জায়গা নাই তো লাগানোর হাতে কি এটা? বীজ কি করবে এটা দিয়ে? বীজ ছিটাবো। আপনার ছেলে মেয়ের জীবন কি মনে হয় একটু চেঞ্জ হয়েছে এসব করার ফলে? হ্যাঁ, একটু কারণ আমার বাচ্চারা আমি দেখছি এই যে এখন আশেপাশে যে ছেলে মেয়েরা আছে ওদের থেকে আলাদা, কারণ ওরা এইটা সেটা টোকাইতে জায়গা ভাঙারি এইসব, কিন্তু আমার ছেলে মেয়েরা ওই রকম না।
ফুরকান, নাসিমা, তিথি, তিশা এখন জীবনকে অন্যভাবে দেখে। ভবিষ্যতের স্বপ্ন এখন ওদের অনেক সুন্দর। আমিও চাই যে আমার মেয়ে একজন আর্কিটেকচার হোক। আর 5 বছরও থাকতে পারে, আবার কালকে উঠে দিতে পারে, বলা যায় না। কিন্তু শখটাই শাসক থাকে, একদিন থাকলেও তো ভালো, সৌন্দর্যের ভিতরে থাকলাম। কবিরকে নিয়ে হয়তো এই কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখন তা নিজস্ব গতিতে এখানকার বাসিন্দারা বয়ে নিয়ে যাচ্ছে। এখন কবির ভাইয়ের ঢুকতে হয় না, হয়তো মাঝে মধ্যে, আর তাহলে আমরা এইসব কিছু। যেখানে যাবেন নতুন জায়গায়, সেখানে কিরকম করার চেষ্টা হ্যাঁ, ওটা তো তখন আমার জায়গায় যাব, তখন আমি এর থেকে ভালো করব। আমার আশা আছে আমি এর চেয়ে ভালো করব। গত 30 বছর ধরে 100 একর জমির উপর তিল তিল করে গড়ে উঠেছে এই বসতি, কিন্তু বিভিন্ন সময় উচ্ছেদের খবর শুনে শঙ্কিত হয়ে পড়ে এখানকার বাসিন্দারা। তখন প্রশ্ন ওঠে মানুষের মৌলিক অধিকারের। যারা থাকে তারা বলে যে so unappealing দেখতে জঘন্য লাগে. Yeah, but what do you define as legal? Are you talking about universal rights or are you talking about legal jargon? But there's so many other things that are going on that are illegal. Why not go after those first instead of debunking universal rights? এভাবে শঙ্কা ও আশার মাঝাতে কেটে যাচ্ছে দিন ও রাত।